আরে রক্ষামন্ত্রী মহাশয়, কি হলো? আজ রাজমহলে অনেকক্ষণ সময় লাগলো আপনার? হ্যাঁ রাজগুরু মহাশয়, অনেক দেরি হয়ে গেল, অনেক দৌড়ঝাঁপ চলল। কেন, আবার এমন কি হলো? ব্যাপারটা হলো যে জানি না কিভাবে মহারাজের আংটি থেকে হিরে খুলে কোথাও পড়ে গেছে। কি? আংটির থেকে হিরে খুলে কোথায় পড়ে গেছে? হ্যাঁ। তো তারপর হিরে পাওয়া গেল? না, আমি আসার আগে পর্যন্ত খোঁজাখুঁজি চলছিল। ও, কোষাধ্যক্ষ মশায়ের আসার কথা ছিল, উনি হইলেন না? উনিও সেখানেই ছিলেন, আমি আসার আগে পর্যন্ত উনি ওখানেই ছিলেন। আরে ওই তো চলে এসছেন কোষাধ্যক্ষ মহাশয়। আসুন কোষাধ্যক্ষ মহাশয়। কি হলো, হিরে পাওয়া গেল কি না? হ্যাঁ, হিরে পাওয়া গেছে। আচ্ছা, কিভাবে পেল? সবাই তো খুঁজছিলই, কালু জমাদারের চোখে পড়ে গেল, স্নান ঘরে পড়েছিল, সেটা দেখেই মহারাজ যেন প্রাণ ফিরে পেলেন। হ্যাঁ, আমিও বুঝতে পারছিলাম যে মহারাজ সেই হিরেটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। একজন রাজার তো একটা হিরে নিয়ে এত চিন্তিত হওয়ার কথা নয়। আরে ওটা কোনো সাধারণ হিরে ছিল না। আমাকে তো আজ রাজপুরোহিত মশাই বললেন যে সেই হিরে একজন মহাজ্ঞানী মহাত্মা মহারাজকে দিয়েছিলেন, আর বলেছিলেন যে যতক্ষণ এই হিরে তোমার কাছে থাকবে তুমি সব যুদ্ধে জয়লাভ করবে। সেই হীরের শক্তির ওপর মহারাজ খুব ভরসা করতেন, এই জন্যেই উনি এত চিন্তিত ছিলেন। আচ্ছা, এরকম ব্যাপার। তাহলে তো মহারাজের এত চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, যাকে ভালো হয়েছে, এখন তাহলে মহারাজ নিশ্চয়ই চিন্তামুক্ত। হ্যাঁ, এবারে তো উনি ভীষণ খুশি। কোষাধ্যক্ষ মহাশয়, তাহলে মহারাজ পুরস্কার হিসেবে সেই কালুকে কি দিল? এই ঘটনাটাও ভীষণ মজার ছিল। মহারাজ খুশি হয়ে কালুকে বললেন, কালু বল তোর কি চাই, তুই যা চাইবি তাই পাবি। সে কি, মহারাজ তাহলে কালুকে তার যা ইচ্ছে সেটা চাইতে বললেন? যা কিছু? তারপর কি চাইল সেই কালু? ওই বেচারা কালু একদম ভ্যাবাচ্যাকাই খেয়ে গেল। মন থেকে চাইলেও অনেক বেশি টাকা চাইবার সাহস সে করতে পারছিল না। তা যখন সাহস করে চাইলই, তখন কি চাইল? সে সিদ্ধান্তই নিতে পারল না, আর সে বলল সে ভেবে আগামীকাল বলবে। তবে মনে হয় একটার কথার দিকে তার খেয়ালই হয়নি। হ্যাঁ, সেটা কি? মহারাজ তাকে যত ইচ্ছে ধনসম্পদ নয়, তার যা ইচ্ছে তাই দেবেন বলেছেন। একজন গরিব আর মূর্খ মানুষ টাকা পয়সা ছাড়া কি বা চাইতে পারে? সে রাজগুরুর পদ তো চাইতে পারত না, তাই না? কোষাধ্যক্ষ মহাশয়, ব্যাপারটা কিন্তু ভাবার বিষয়। একটা সুযোগ নেওয়া যেতে পারে। কি? এর কি সুযোগ নিতে পারি আমরা? হ্যাঁ। সেটা কিভাবে? কোষাধ্যক্ষ মহাশয়, আসল ঘটনা আর কালুর মানসিক অবস্থা বুঝে নিয়ে ভাবুন। দেখুন, কালু ধনসম্পদ ছাড়া আর কিছু চাইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। আর অনেক বেশি ধনসম্পদ চাইবার সাহস তার নেই, নইলে সে আজই সেটা চেয়ে ফেলতে পারত, বুঝলেন? হ্যাঁ রাজগুরু মশাই, আপনার কথায় কিন্তু দম আছে। সে তো আপনি ঠিকই বলেছেন, আমি মানছি।
কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমরা এত কেন মাথা গলাচ্ছি? সে তার যত ইচ্ছে চাক মহারাজের কাছ থেকে। কারণ আমি এতে একটা বড় সুযোগ দেখতে পাচ্ছি। সুযোগ? কেমন সুযোগ রাজগুরু মশাই? আর আমি যদি কালুকে 1000, 2000, 5000 স্বর্ণমুদ্রা দিয়ে দিতে পারি, তবে? আর আমি যদি ওকে বলি আমার হয়ে ও প্রতিশোধ নিক। আপনার প্রতিশোধ? হ্যাঁ, আপনার মনে নেই, কিন্তু আমার সব মনে আছে কিভাবে সেই আহম্মক আমার কাঁধে চেপে বসে নদী থেকে রাজমহল পর্যন্ত গিয়েছিল। তার মানে আপনি চান যে কাল্লু মহারাজের কাছে এটা চাক যে সে তার কাঁধে চেপে বসে রাজমহল থেকে নদী পর্যন্ত যাবে? হ্যাঁ, যাক, বুঝতে পেরেছেন আপনি। কি দারুণ না সুযোগটা! কালুও তার চাহিদার চেয়ে বেশি ধনসম্পদ পেয়ে যাবে, আর আমার প্রতিশোধও সম্পূর্ণ হয়ে যাবে, আর তেনালির মান সম্মান শেষ হয়ে যাবে। কিন্তু একটা ব্যাপার আছে, কালুর সাথে এই সওদা করবে কে? আরে রাম ভরসে আবার কে? আরে আমাদের সামনেও আসতে হবে না, আর আমাদের নিয়ে কথাও হবে না। হ্যাঁ, তাহলে তো আমাদের কাজও হয়ে যাবে। আর তারপর থেকে সেই আহম্মক লজ্জায় মাথা নিচু করে বাঁচবে। আর তার সাথে আপনার সব হিসেব বরাবর হয়ে যাবে। সবাই ধর্ম সংকটে পড়ে যাবে। কি ব্যাপার বলুন তো রাজগুরু মহাশয়? খুব খুশি মনে হচ্ছে। রাম ভরসে তাহলে কাল্লুকে বুঝিয়েই নিল। বুঝে নিয়েছে। আরে রাম ভরসে তো কাল্লুকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে। আরে এটা তো আপনার জয় আর সেই আহাম্মকের পরাজয়। হ্যাঁ, আর যদি সে মহারাজের দেওয়া লোভে বা কোনো চাপে পড়ে যায় তো? আরে রক্ষামন্ত্রী মহাশয়, এটা তো হতেই পারে না। সে মরে গেলেও তার দেওয়া কথা থেকে পিছু হটবে না সে। হ্যাঁ, এত ভরসা কেন আপনার তার উপরে? আরে আমার নয়, রাম ভরসে। ওর এতটাই ভরসা রয়েছে তার ওপর। সেটা কেন? কারণ রাম ভরসে তার এমন কিছু গোপন কথা জানে যেটা যদি কাল্লুর স্ত্রী জানতে পারে তবে তাকে মারধর করে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দেবে। মহারাজের জয় হোক। বলো, কি খবর আছে? মহারাজ, কালু এসেছেন। কালু? ও, যে আমার আংটির হীরাটা খুঁজে দিয়েছিল? হ্যাঁ মহারাজ। হ্যাঁ, আজকে ওর নিজের চাহিদা বলবার জন্য এখানে এসেছে। পাঠিয়ে দাও ওকে। জয় আজ্ঞা মহারাজ।
মহারাজের জয় হোক। আসো কালু, আসো। কি ভাবলে তুমি? মহারাজ, আমি মানে হ্যাঁ হ্যাঁ, ভয়ের কোনো ব্যাপার নেই। নির্ভয় হয়ে বলো, আমি আমার কথা অবশ্যই রাখব। মহারাজ, আমি চাই কি মহারাজ, আমি চাই যে হ্যাঁ হ্যাঁ বলো। কেমন করে বলি, বুঝতে পারছি না কিভাবে বলবো। কালু, ভয় পেও না, নির্ভয় হয়ে বলো। দেখো, তুমি যেটাই উপহার আশা করে থাকো না কেন, আমাকে নির্ভয় বলো। বলো, তুমি 100 স্বর্ণ মুদ্রা চাও আমার কাছ থেকে, তাই তো? না মহারাজ। 200টা স্বর্ণ মুদ্রা চাই? না মহারাজ। তাহলে কি 500টা চাই? না মহারাজ। 1000 চাই? না মহারাজ। 2000? না মহারাজ। 5000 স্বর্ণ মুদ্রা? আগে না মহারাজ। 10,000? না মহারাজ, না না। এখন মহারাজকে আমি কি করে বলবো যে আমার টাকার দরকার নেই? তাহলে বলছো না কেন? কি চাই তোমার? মহারাজ, মহারাজ। হ্যাঁ হ্যাঁ, নির্ভয় হয়ে বলো। মহারাজ, আমি তেনালি রামজির পিঠে চড়ে শহর ঘুরতে চাই মহারাজ। কি কি বললে তুমি? মহারাজ, আমি বলতে চাইলাম যে আমি তেনালি রামজির পিঠে চড়ে শহর ঘুরতে চাই। হ্যাঁ, শহর। দেখো, এইটাতে তোমার কি লাভ হবে? তুমি বরং এর থেকে আমার কাছ থেকে টাকা চাও। তুমি হিরে জহরত এইসব চাও, যাতে তোমার ভালো হয়, তোমার পরিবারের ভালো হয় এবং তোমার আগামী প্রজন্ম যেন ভালো থাকে। মহারাজ, আমি সব বুঝতে পেরেছি। জানো তুমি, তাহলে হাতে আসা এরকম সুবর্ণ সুযোগ কেন খুইয়ে দিচ্ছ? মহারাজ, যদি আপনি আপনার কথা রাখতে না পারেন তো বলে দিন। আমার চাওয়া তো এটাই। দেখো কালু, তেনালিরাম একজন রাজ দরবারের সদস্য, আর রাজ দরবারের একজন সদস্যকে তুমি এমনভাবে কষ্ট দেবে, এটা ঠিক না। মহারাজ, এই চিন্তা করেই তো আমি কাঁধের উপর চড়ে ঘুরে বেড়ানোর কথা মানল না। কাঁধের উপর? কাঁধের উপর চড়ে পুরো শহর ঘোরার কথা মেনে নিয়েছো? কে বলেছে তোমাকে এগুলো করতে? মহারাজ, মহারাজ, আমার বলার মানেটা হলো যে আমি এই ভেবেই কাঁধে চড়ে ঘোরার ইচ্ছে প্রকাশ করিনি, শুধু পিঠে চড়েই শহর ঘুরতে চেয়েছি। ঠিক আছে কালু, তুমি আগামীকাল রাজমহলের সামনের বাগিচায় চলে আসবে। ঠিক আছে মহারাজ। মহারাজের জয় হোক। দরবারের কথা, বিশ্বাসের পর্দা, সত্য আড়ালে বন্দি কারাগারে। আসো তেনালি, আসো। কখন এলে? এই তো এই একটু আগেই মহারাজ। বাড়িতে বসে আপনার ডাক পেলাম, তাই চলে এলাম মহারাজ। মহারাজ, কোনো বিশেষ কথাবার্তা ছিল? হ্যাঁ, না, কোনো বিশেষ সেরকম দরকার না। এরকমই কিছু ছোট মোটো কাজ রাজ দরবারের পর তো থেকেই যায়, তাই না? মহারাজ মনের ভিতর অন্য কিছু ভাবছেন, যেটা আমাকে বলতে উনি দ্বিধা করছেন, যেটা বলতে উনি আমাকে লজ্জা পাচ্ছেন। আগে হ্যাঁ মহারাজ, এইসব ছোটখাটো কথাবার্তা তো চলতেই থাকে। তেনালি, সেদিন আমার আংটির হীরাটা হারিয়ে গিয়েছিল। আচ্ছা। হ্যাঁ, খুব অসুবিধে হয়েছিল। খুঁজতে খুঁজতে আমরা সবাই পাগল হয়ে গেছিলাম। তো তাহলে খুঁজে পেলেন কি করে মহারাজ? হ্যাঁ তেনালি, আমি তো তোমাকে বললামই না তেনালি যে আংটিটা আমি খুঁজে পেয়ে গেছি, আর আংটিটা আমি হাতে পড়েও নেই। তাহলে তুমি কি করে জানলে?
মহারাজ, আমি জানি আপনার আংটির হিরেটিকে আপনি কতটা ভালোবাসেন, সেটা আমি জানি। আর আমি এটাও জানি মহারাজ, যে এই হীরা আপনাকে একজন বড় মহাত্মা দিয়েছিলেন এবং সবসময় যুদ্ধে আপনার জয়ের কথাই উনি বলেছিলেন। হ্যাঁ, এটা তো ঠিক। মহারাজ, যদি এই হীরাটা গতকাল হারিয়েই যেত আর আপনি সেটা যদি খুঁজে না পেতেন, তাহলে আপনি এত শান্তিতে এই বাগানে ঘুরে বেড়াতেন না মহারাজ। হ্যাঁ তেনালি, তুমি শুধু ভেবে ভেবেই কথা বলো না, কথা বলতে বলতেও ভাবো। তোমার এই প্রতিভাটা আমার সত্যিই খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ মহারাজ। তেনালি, তারপর এমন হলো যে সেই হীরাটা কালু খুঁজে পেল। কালু, যে আমাদের মহলের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে। খুব ভালো হয়েছে মহারাজ যে আপনি হীরাটা খুঁজে পেয়েছেন মহারাজ। হ্যাঁ, আমি খুব খুশি ছিলাম। এটা অবশ্যই আনন্দের ব্যাপার মহারাজ। তারপর আমি খুশিতে তাকে বলেও দিয়েছিলাম যে সে পুরস্কার হিসেবে যা কিছু চাইতে পারে। এই কাজের জন্য তাকে তো পুরস্কার দেওয়াই উচিত মহারাজ। এখানেই তো মুশকিল হলো তেনালি। সমস্যা তো কি? সে অনেক কিছু চাইছে। সোনা, চাঁদি, হিরে, জহরত এইসব যদি চাইতো তাহলে কোনো অসুবিধে ছিল না। তো মহারাজ, সে এমন কি চেয়েছে যার জন্য আপনি এখনো চিন্তায় আছেন? সে এমন একটা জিনিস চেয়ে বসেছে যেটা আমি তাকে দিতে পারবো না। আপনি দিতে পারবেন না? না, আমি তো দিতে পারবো না। তাহলে সে রাজকন্যা মোহনাঙ্গীর হাত চেয়ে বসেনি তো? না না, তাই যদি হতো তাহলে মহারাজ আমার সাথে কথা বলার জন্য এতটা সময় নিতেন না। তো সেই চাওয়ার সাথে আমার কোনো সম্পর্ক আছে মহারাজ? সত্যি তেনালি, তুমি খুব বুদ্ধিমান। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমার কাছে যা কিছু আছে সে তো আপনারই মহারাজ। যদি সে আমার মাথাও চেয়ে থাকে সেটা দেওয়ার জন্য আমি প্রস্তুত মহারাজ। তেনালি, তেনালি, সত্যি আমার পুরো ভরসা আছে তোমার উপর, কিন্তু সে তোমার মাথা চায়নি। তাহলে সে কি চেয়েছে মহারাজ? যা চেয়েছে আপনি কোনো রকম দ্বিধা না রেখে আমাকে বলতে পারেন মহারাজ। আপনার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হবে না মহারাজ। সে চেয়েছে যে সে তোমার কাঁধে চেপে গোটা শহরে পরিক্রমা করতে চায়। মহারাজ, দয়া করে আপনি আমাকে এটা বলুন যে সে ব্যক্তি আপনার সামনে ঠিক কি চেয়েছে, তাহলে আমি ঠিক বুঝতে পারব। সে বলেছিল যে আমি তেনালিরামের পিঠে চড়ে সমগ্র শহর ঘুরতে চাই। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, তাকে কালকে সকালে আপনি দরবারে ডেকে নিন, আপনার প্রতিশ্রুতি পূর্ণ হয়ে যাবে। তেনালি, তুমি এটা কি বলছো? যদি তুমি তাকে তোমার পিঠে নিয়ে ঘুরে বেড়াও পুরো শহরে, তাহলে তোমার মান সম্মান আর কিচ্ছু থাকবে না। সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। তেনালি, আমি তোমার এই ঋণ কখনোই ভুলতে পারবো না। বাস, আপনি শুধু ওকে ডেকে নিন মহারাজ, আর আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন। আমাকে নিয়ে ভাববেন না মহারাজ। তেনালিরাম জানে যে এই সব মুশকিলের সাথে কিভাবে চলতে হয়। আরে এসেছে মৌসুম বসন্তের, এসেছে মৌসুম বসন্তের, কাঁটারা যাও তেনালির কাছে, ফুলেরা এসো আমার পাশে। এসেছে মৌসুম বসন্তের, এসেছে মৌসুম। মহারাজ,
মহারাজের জয় হোক। তো কালু, তুমি পুরস্কার হিসেবে চেয়েছিলে যে তুমি তেনালিরামের পিঠে চড়ে সমগ্র শহর ঘুরতে চাও। আজ্ঞে মহারাজ। তা তেনালিরাম, তুমি কি কালু যেটা চেয়েছে সেটা পূরণ করবে? আমার পিঠ প্রস্তুত আছে মহারাজ। এসো কালু, আমার পিঠে চেপে যাও। হ্যাঁ, আগে চড়ছি। আমার গলা থেকে হাত সরাও। কালু, এবার চেপে যাও আমার পিঠে। গলায় হাত দেবে না, শুধু পিঠে চাপো। হ্যাঁ, যদি আমি তোমার গলায় হাত যদি না দেই তো উঠবো কেমন করে? সেটা তো তোমার সমস্যা। শুধুমাত্র পিঠে চাপার কথা হয়েছিল, গলাতে হাত দেওয়ার কোনো কথা হয়নি। এবার চাপো পিঠে। পিঠে চড়বে কি চড়বে না? তো আমি কি করে চড়বো পিঠে? আরে, কাঁধে হাত না রেখে আমি কেমন করে চড়বো পিঠে? ও, এবার তাহলে তুমি আমার পিঠে চাপবে না? আরে না তেনালি মশাই, না তেনালি মশাই, না, আমাকে আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে তেনালি মশাই, ক্ষমা করে দিন আমাকে। আমার ভুল হয়ে গেছে। মহারাজ, এর চাওয়া পূর্ণ হয়েছে। এখন সে আর নিজেই পিঠে চড়তে চাইছে না। ঠিক আছে, তুমি যাও কালু, আর আজকের পর কখনোই রাজমহল বা রাজ দরবারের আশেপাশেও যেন তোমাকে না দেখি। তেনালি। আজ্ঞে মহারাজ। যে রাজসভায় তোমার মতো একজন রত্ন থাকে সেই সভা ধন্য হয়ে যায়। এই নাও, এটা আমার তরফ থেকে এই ঘটনার একটি স্মৃতিদায়ক উপহার তোমার জন্য। তেনালি রামকে 10,000 স্বর্ণ মুদ্রা উপহার হিসাবে দেওয়া হোক। পরিকল্পনা ভালো করেছে, কৌশল সে ভালো দেখিয়েছে, দরবারে সে আলো ছড়ায়, তার প্রতিভা ঝলকানি দেয়। বলে বাহু তেনালি বাহু, ওরে 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 বাহু তেনালি বাহু। পরিকল্পনা ভালো করেছে, কৌশল সে ভালো দেখিয়েছে, দরবারে সে আলো ছড়ায়, তার প্রতিভা ঝলকানি দেয়। বলে বাহু তেনালি বাহু, ওরে বাহু তেনালি বাহু, ওরে বাহু তেনালি বাহু, ওরে বাহু তেনালি বাহু। পরিকল্পনা ভালো করেছে, কৌশল সে ভালো দেখিয়েছে, দরবারে সে আলো ছড়ায়, দরবারে সে আলো ছড়ায়, তার প্রতিভা ঝলকানি দেয়, তার প্রতিভা ঝলকানি দেয়। তেনালি বাহু, ওরে বাহু তেনালি বাহু, ওরে বাহু তেনালি বাহু, ওরে বাহু তেনালি বাহু। পরিকল্পনা ভালো করেছে, কৌশল সে ভালো দেখিয়েছে, দরবারে সে আলো ছড়ায়, তার প্রতিভা ঝলকানি দেয়। বলে বাহু তেনালি বাহু,